প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বৈষম্য বাড়ার শঙ্কা সিপিডির, জনবান্ধব হয়নি দাবি এনসিপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনীতে একই অবস্থান বিএনপি জামায়াতের, ভিন্ন মত এনসিপির। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক। কোন উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে না দেওয়ার ঘোষণা, দাবি আদায় না হলে ঈদের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এরশাদের। সরকারি চাকরি অধ্যাদেশ অপব্যবহারের শঙ্কা খোদ আইন উপদেষ্টার, আপত্তি নিরসনে কমিটি গঠন। এবং রাজধানীর হাটে পশুর সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থীর ভাটা, দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচা কেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশের সম্পদ কম কিন্তু চাহিদা অনেক। আর্থিক খাতের দুরবস্থা মোকাবেলায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দুর্ভোগের কথা ভেবে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব, আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে না দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক মেথোডোলজি আছে, সেটা তো ফলো করতে হবে। তবে আমরা একটা পদাঙ্ক অনুসরণ করে সামনে যাচ্ছি, সেটাও ঠিক না। একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিছু সাহসী পদক্ষেপও আছে। ট্যাক্সের ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আর্থিক শৃঙ্খলা আনতে চেষ্টা করেছি। 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে, 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। মোদ্দা কথা হলো, দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। এই মুহূর্তে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সরাসরি যুক্ত হচ্ছে। কিভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কিভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কিভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কি বলে যে, তারপরে হচ্ছে যে এইভাবে নানান রকম আমরা টেমপ্লেট আমরা এস্টাবলিশ করে যাচ্ছি, যে এখন যাতে সামনে যারা সরকার আসবেন তারা এগুলো দেখতে পারবেন, এবং এগুলো যদি তারা অবলম্বন করেন তাহলে আমাদের জনজীবনের জন্য ধন্যবাদ স্বস্তির কারণ হবে। আচ্ছা, কৃষি মন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা, আমি একটু, কারণ কৃষি মন্ত্রী তো শুধু মধ্যবিত্ত না, নিম্ন কৃষকদের জন্য পরে নিরস কাজ করেছেন, আপনি যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভোক্তাদের অধিকারের জন্য যতটা কথা বলি, কিন্তু আমরা কৃষকের অধিকার নিয়ে কিন্তু আমরা ওইরকম কোনো কথা বলি না। এবার দেখেন, আপনাদের আলুর উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, ভোক্তারা কম মূল্যে পাচ্ছে আলু, ভালো কথা, কিন্তু কৃষক তার ন্যায্য দাম কিন্তু পাচ্ছে না। এই ব্যাপারে আপনারা যদি একটু সোচ্চার হন, আমার মনে হয় সবচেয়ে ভালো। আমরা সরকারের পক্ষ থেকে মানে অনেক প্রণোদনা দেওয়া হয়, এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবর্তী শ্রেণী সবাই পায়, এই প্রণোদনাটা যেটা দেওয়া হয়।
আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনো যে বাজার, যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন, কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিতে ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন, আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে। আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন, আমাদের গতবারের থেকে এবার কিন্তু সবকটা প্রোডাকশনই কিন্তু আমার বেশি হয়েছে। এটার ভিতরে এবার জানেন যে এই বড় ফসলটা এবার বাম্পার হয়েছে, বাম্পার ফসল বলা যায়। এবার প্রায় 15 লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি, যেহেতু আমাদের প্রায় 85% ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে। রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে, হয়তো কিছুদিনের ভিতর পুরাটা কাটা হয়ে যাবে। এতে প্রায় আমরা আশা করতেছি যদি বিবিএস ইনফরমেশন কারেক্ট হয় তবে প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হবে। প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে, এটা আপনারা জানেন। এবার কোল্ড স্টোরগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে এবং এখনও কৃষকের ঘরেও কিন্তু আলু মজুদ রয়ে গেছে, তারা এখনও বিক্রি করতেছে। দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে, বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না, বা অল্প একটু বাড়ছে। পেঁয়াজের উৎপাদন গত বছর থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে। ভুট্টার উৎপাদনও গত বছর থেকে অনেক বেশি হয়েছে। আদার উৎপাদনও কিন্তু গত বছর থেকে এবার বেশি হয়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছিলেন উপদেষ্টারা, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। সকালে বনানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ হ্রাস পাওয়া উদ্বেগজনক বলে মনে করেন তিনি। এছাড়া বাজেটে এনবিআর সংস্কারের প্রতিফলন নেই বলেও মনে করে সংস্থাটি। বিস্তারিত প্রতিবেদনে। 20-25 অর্থবছর সম্পর্ক 2025-26 বাজেট এবারের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেট পরবর্তী বিভিন্ন মহল প্রতিক্রিয়া দিচ্ছে। মঙ্গলবার সকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের বিশ্লেষণ তুলে ধরে। বাজেটে জমি কেনায় কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করে সিপিডি বলছে, এই সুযোগ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপরীত। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের বাজেটে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমেছে, যা উদ্বেগজনক বলছে সিপিডি। মেগা প্রকল্পের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে সংস্থাটি। কৃষি খাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম এবং এটা চিন্তার কারণে, এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কিভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। 2025-26 অর্থ বছরে এনবিআর এর সংস্কারের বিষয় প্রতিফলিত হয়নি বলে মনে করে সিপিডি। করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবার পূর্বাভাস। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনক বটে। যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম। এই বাজেটে সুনির্দিষ্টভাবে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের জন্য কর্মসংস্থানের সুযোগ না রাখার সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিউল আহমেদ, এখন, ঢাকা। আসছে বাজেটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না, ধনী গরিবের বৈষম্য কমবে না বলে মনে করে এনসিপি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে কোনো প্রভাব পড়বে না।
এছাড়া বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি। মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন প্রশ্নে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ব্যতীত অন্য সব ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে সংসদ সদস্যদের ভোটদানের বিষয়ে বিএনপি ও জামায়াত ঐক্যমতে পৌঁছালেও ভিন্ন অবস্থান এনসিপি ও এবি পার্টি সহ কয়েকটি দলের। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে এই ভিন্নতা লক্ষ্য করা যায় দলগুলোর মধ্যে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত, এনসিপি ও এবি পার্টি সহ অনেক দল একমত হলেও নিজেদের ভিন্ন অবস্থান তুলে ধরে বিএনপি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ৪৫টি অধিবেশনে ৩৩টি দল ও পক্ষের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছাতে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপির মতো ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হলেও ৭০ অনুচ্ছেদ নিয়ে দলগুলোর মতপার্থক্য রয়েই যায়। ক্ষমতার রাজনীতিতে তুলনামূলক অনেক ছোট দল ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত সব বিষয়ে দলের বিরুদ্ধে সদস্যরা ভোট দিতে পারবে বলে মত দিয়েছে। দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এখতিয়ার, এটা আপাতত এটা ওপেন থাকছে, দলগুলো আলোচনা করবেন। পরবর্তীতে এটাকে প্রথম এজেন্ডা আকারে জাতীয় ঐকমত্য কমিশন এটা নিয়ে আলোচনা হবে। এখানে দুইটা বিষয়ে সবাই একমত হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে, এবং আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা। ৭০ অনুচ্ছেদ নিয়ে নিজেদের অবস্থান জানায় এনসিপি। অর্থ বিল ও আস্থা ভোট ব্যতীত দলের বিরুদ্ধে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে অবস্থান তাদের। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তারা। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের জায়গায় ৬ মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। জামায়াত নিজেদের অবস্থান তুলে ধরে বলেন, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ব্যতীত দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে তারা। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে চান তারা। পার্লামেন্টের নিজ দল থেকে, কিন্তু আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপি বলছে অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে তারা। তবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে অবস্থান তাদের। ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। এর আগে সকালে সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের বক্তব্যই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে। জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি, সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেগুলো থাকবে না, যেগুলো ঐকমত হবে না, সেগুলো উল্লিখিত থাকবে, যেগুলো আলোচিত হয়েছে কিন্তু একমত হওয়া যায়নি। সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি, সেটা হচ্ছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, স্থায়ী যেই কমিটিসমূহ এবং
নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ। আলাপ আলোচনার মাধ্যমেই ঐক্যমত্যে পৌঁছে আগামী মাসে জুলাই সনদ ঘোষণা সম্ভব হবে বলে মনে করছে সব পক্ষ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সাথে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়রের আসনে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, তাকে শপথ না পড়িয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। দাবি করেন, শপথ নিয়ে টালবাহানা করার মাধ্যমে কয়েকজন উপদেষ্টার মুখোশ উন্মোচিত হয়েছে। দাবি না মানা পর্যন্ত কোনো উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন ইশরাক। ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি না মানলে আবারও মাঠে নামবে নেতাকর্মীরা। তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী 19 জুন এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। কোরবানির বাকি আর মাত্র 3 দিন। হাটে বেড়েছে পশুর সরবরাহ, তবে ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। পশুর হাটের খবর জানাতে আমরা রাজধানীর বাইরে থেকে যুক্ত হব কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলমের সঙ্গে। মাসুদ, কি অবস্থা ঢাকার? দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের রাজধানী থেকে সহকর্মী রাকিবুল রাহাত। শুরুতেই রাহাত, আপনার কাছ থেকে জানতে চাই যে এর আগের সংবাদে কিন্তু আপনি খিলগাঁওয়ের একটা হাটে ছিলেন, এখন অন্য হাটে রয়েছেন। সেই হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সর্বশেষ কি অবস্থা? আমরা ধোলাইখাল হাটে এসেও কিন্তু একই চিত্র দেখছি। ধোলাইখালেও পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে, তবে ক্রেতা কিছুটা কম বলা যায়। 2-1 করে ক্রেতা আসছে। আমি একটু আপনাকে এখানকার দৃশ্য দেখাতে চাই। এটি যেহেতু একদম মূল সড়কের উপরই হাট, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই সড়কের 2 পাশেই পশু বেঁধে রাখা হয়েছে, কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা বলছে যে এখনও কাঙ্ক্ষিত যে ক্রেতা যারা রয়েছে সেই ক্রেতার দেখা তারা কমই পাচ্ছেন। তবে একই সঙ্গে আমরা কিন্তু আজকে নতুন করে ঢাকায় আজকেও অনেক ব্যাপারী তাদের গরু নিয়ে আসছেন, সেই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে ধোলাইপাড়ের এই মূল যে প্রবেশ মুখটি রয়েছে সেখান দিয়ে গরুর ট্রাক ঢুকছে, অর্থাৎ পশুর সরবরাহে যে ঘাটতি নেই সেটি কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজধানীতে আমরা যে কয়টি হাট ঘুরেছি প্রত্যেকটিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে পশু তারা হাটে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত ক্রেতার দেখাই মূলত কম পাওয়া যাচ্ছে এবং মূলত যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে রাজধানীতে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে মূলত বেচা বিক্রি কম। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু রাজধানীর আবহাওয়া বেশ ভালোই ছিল, রৌদ্র
উজ্জ্বল দিন ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা দেখছি যে আবার মেঘলা, এবং সেই আকাশের মেঘ দেখে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তাদের কপালেও ভাঁজ পড়েছে। তারা বলছেন যে আবহাওয়া যদি আবার খারাপ হয়ে যায়, আবার যদি বৃষ্টি হয়, তাহলে তাদের পশু নিয়ে বিপাকে পড়তে হবে, এবং একই সঙ্গে ক্রেতা যারা রয়েছেন, ক্রেতা সমাগমও কিন্তু কম হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে যেহেতু তারা বিগত বছরগুলোতেও রাজধানীতে যারা আসেন তারা তেমন একটি অনুমান করেই তাদের পশুগুলো নিয়ে এসেছেন, সেক্ষেত্রে তারা আশা করছেন যে যত পশু রয়েছে যেগুলো তারা নিয়ে এসেছেন সেগুলো মূলত কিন্তু তারা বিক্রি করেই যেতে পারবেন। আমি একটু দামদর নিয়েও জানাতে চাই। আমরা দেখছি যে ছোট এবং মাঝারি গরুর চাহিদাই সবচেয়ে বেশি, অর্থাৎ যারা আসছেন তারা মূলত ছোট এবং মাঝারি গরুগুলোই নিচ্ছেন। বড় গরু যারা কিনছেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন যে খামার রয়েছে রাজধানীর আশেপাশে সেসব খামার থেকে তারা গরু কিনেছেন, এবং ছোট এবং মাঝারি গরুর দামও কিন্তু কিছুটা বেশি হাঁকানো হচ্ছে বলে আমাদেরকে ক্রেতারা বলছেন। তবে বিক্রেতারা বলছেন যেহেতু গোখাদ্যের দাম বেশি, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলত তারা পশুর দাম চাচ্ছেন। তবে দাম হয়তো বা সামনের দিনগুলোতে কিছুটা কমে আসতে পারে, যখন ক্রেতা চাহিদা যদি কিছুটা কম থাকে। সেক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখি যে আমরা এবার একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। আমাদের সহকর্মী মাসুদ আলম কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। মাসুদ, কি অবস্থা কুমিল্লায়? প্রান্তিক পর্যায়ে আসলে পশুর দাম কেমন দেখছেন এবং সেখানে সরবরাহ কেমন? একেবারে আসলে জমে উঠেছে আমরা বলতে পারি, কারণ হচ্ছে যে পরিমাণ ক্রেতা দেখা যাচ্ছে এই বাজারটিতে, একেবারে আমরা বলবো যে তিল ধারণের ঠাঁই নেই। আমরা দেখেছি যে সকাল থেকে মূলত এই চৌরা বাজারে আশপাশে যারা খামারে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে যারা পশু লালন পালন করেছেন, এছাড়াও যারা দূর দূরান্ত থেকে যারা আসছেন অধিকাংশ হচ্ছে ব্যাপারী, এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে আসলে আজকের এই বাজার জমে উঠেছে একেবারে উৎসবমুখর পরিবেশে, কিন্তু তাদের ক্রেতা সাধারণ তাদের পছন্দের গরুটি আসলে ক্রয় করছেন কোরবানির জন্য। তবে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে যে বাজার জমে উঠলো এখন পর্যন্ত আসলে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে তারা বলছেন। তবে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, মাঝারি সাইজের গরুগুলোর দাম কিন্তু একটু বেড়েছে, তবে বড় আকারের গরুর দাম কিন্তু একটু কমেছে। তবে অনেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম থেকেও মানুষ এখান থেকে গরু কিনতে এসেছেন, কারণ হচ্ছে তারা জানেন যে এটি একটি সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলার কারণে ভারত থেকে গরু নামবে এবং এখানে একটু কম দামে গরু পাবেন সেই আশা নিয়ে কিন্তু মানুষ ক্রেতারা এখানে এসেছেন। তবে আমরা দেখেছি যে আসলে সপ্তাহের ব্যবধানে যে গরুটির 1 লাখ টাকা দাম ছিল সেটি এখন আসলে 80 থেকে 90,000 টাকার মধ্যে ক্রয় করতে পারছেন ক্রেতারা। একই সঙ্গে যে গরুর দাম ছিল 1.5 লাখ টাকা থেকে 2 লাখ, সেটি আসলে 10 থেকে 20,000 টাকা কমে কিন্তু পাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে সামনে আরও দাম কমতে পারে। তো গালিব, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে। মঙ্গলবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাবের মুখপাত্র ইন্তেখাব চৌধুরী। এছাড়াও কোরবানির ঈদে ঢাকামুখী পশু পরিবহনে চাঁদাবাজি রুখতে নিয়মিত টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সারা দেশব্যাপী আসন্ন ঈদ উদযাপনকে উপলক্ষ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি রাখছে। কোরবানি পশুর চামড়ার বাজার অস্থিতিশীল করতে কিছু সিন্ডিকেট সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। সরকারি চাকরি অধ্যাদেশ অপব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে স্মারকলিপি দিতে এলে তাদের আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। বলেন, সবার আপত্তি শুনতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হচ্ছে। একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাশ হয়েছে।
উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপিত হবে। আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। ঈদের ছুটিতে দেশবাসীকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে অনেকের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে। অদক্ষ চালকদের এবার সড়কে নামতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয়। এই জন্য এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তায় চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়। এবারে কিন্তু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদেরকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। এর আগে শাহবাগ থেকে শুরু করে পুলিশের বাধার মুখে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এতে 1 ঘন্টার বেশি সময় ধরে সচিবালয়ের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফ্যাসিবাদের দোসর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় থেকে সরানোর দাবি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে দেখা করেন মন্ত্রিপরিষদ সচিবের সাথে। সাক্ষাৎ শেষে জুলাই ঐক্যের সদস্যরা 5 আগস্টের পর সচিবালয়ে কাজকর্মে কোনো পরিবর্তন আসেনি দাবি করে বলেন, সম্প্রতি আওয়ামী দোসররা সচিবালয়কে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দৃশ্যমান শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে সরকারকে। চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিনের পোশাক জব্দের ঘটনায় গ্রেপ্তার 3 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল এই আদেশ দেন। বেলা 12টার দিকে গ্রেপ্তার 4 জনের মধ্যে 3 জনকে আদালতে আনা হয়। পুলিশে জানায়, KNF এর পোশাক তৈরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রোল করা কাপড় জব্দ করা হয়। সোমবার রাতে নগরের চাঁদগাঁও এলাকা থেকে একটি কাপড়ের গাড়ি সহ তাদের আটক করে পুলিশ। চট্টগ্রামে এ নিয়ে চতুর্থবারের মতো কুকিচিন সংগঠনের পোশাক জব্দ করা হলো। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF আবারও বাংলাদেশে পুশ ইন করেছে কয়েকটি পরিবারকে। সোমবার মধ্যরাতে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 59 জনকে পুশ ইন করার ঘটনা ঘটেছে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্টে পুশ ইন করা হয় 2টি পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ 12 সদস্যকে। গুজরাটে আটক হওয়া এসব বাংলাদেশিকে মেঘালয় হয়ে ফেরত পাঠানো হয়। একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়ে আরও 10 জনকে পুশ ইন করে BSF। এদের 9 জন নারী ও 1 জন শিশু। এদের সবার বাড়ি খুলনায় বলে জানায় বিজিবি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারি সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে আরও 8 জনকে। তাদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের আটক করে বিজিবি ক্যাম্পে রাখা হয়। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশ ইন করা হয়। এছাড়া পঞ্চগড়, নেত্রকোনার বিভিন্ন সীমান্ত দিয়ে 29 জনকে পুশ ইনের ঘটনা ঘটেছে। গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায় পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরই জেরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে। এই ঘটনার প্রতিবাদে কারখানা অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পরিস্থিতি অবনতি হলে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে নিহত শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি,
পারিবারিক কারণে আত্মহত্যা করেছে সে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রাত পেরোলে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মবিশ্বাসে জীবনের প্রধান আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে এর মধ্যেই পবিত্র নগরীতে জড়ো হয়েছেন দেশ বিদেশের কমপক্ষে 14 লাখ মানুষ। 5 জুন আরাফাতের ময়দানে জড়ো হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা চলবে 4 থেকে 5 দিন। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য গতকাল থেকে বাফুফের ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বাফুফে ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এই ম্যাচের টিকিট তো অনলাইনে বিক্রি করা হয়েছে এবং বাফুফের সর্বশেষ তথ্য মতে সব টিকিট বিক্রি হয়েও গেছে। তারা কি দাবি জানাচ্ছে এবং তাদের এখন টিকিট দেওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে? গালিব, যেমনটি আপনি জানেন যে ইতোমধ্যেই কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাফুফের তথ্য মতে যে সব টিকিট কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গতকাল দুপুর 3টা থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বাফুফের সামনে থেকে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ফ্যান গ্রুপ যে বাংলাদেশ ফুটবল আলট্রাস, তাদের সাথে কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্ত যারা সাধারণ ফুটবল ভক্ত যারা আছেন তারাও অনেকে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে চাওয়াটি ছিল যে তারা যেহেতু অফিসিয়াল ফ্যান গ্রুপ এবং যে সময় ফুটবলে আসলে কোনো দর্শক খরা ছিল সেই সময়ও তারা কিন্তু বাংলাদেশের ফুটবলকে, নারী ফুটবল থেকে শুরু করে বয়সভিত্তিক কিংবা জাতীয় দল সবখানেই কিন্তু বাংলাদেশ স্টেডিয়ামে গিয়ে আকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন এবং সেই চাওয়া থেকেই কিন্তু বাফুফের সাথে তারা প্রায় 2 মাস আগে থেকে যোগাযোগ করেছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য তাদের যে গ্রুপ রয়েছে বা সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের জন্য প্রায় 3000 টিকিটের এবং সেখানে তারা অফিসিয়ালি মেইলও করেছিল বাফুফের সাধারণ সম্পাদক বরাবর এবং বিভিন্ন অফিসিয়াল বরাবর, কিন্তু পরবর্তীতে যখন টিকিট ছাড়া হয়েছে, অনলাইনে টিকিট ছাড়া হয়েছে এবং পরবর্তীতে শেষ হয়ে গেছে, তাদের সাথে যে অফিসিয়াল যে যোগাযোগ সেটি কিন্তু করা হয়নি এবং শেষ মুহূর্তে এসে তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে মাত্র 100 টিকিট তারা বাফুফে থেকে দিতে পারবে এবং যার কারণে যেহেতু তারা আগেই তাদের দাবি জানিয়ে রেখেছিল বা তাদের যে চাওয়া ছিল সেটি জানিয়ে রেখেছিল, সেই কারণে তারা কিন্তু নিজেদের থেকেও চেষ্টা করেনি যে যেহেতু বাফুফে থেকে তারা টিকিট পাচ্ছে বা এবং সেটিও কিন্তু তারা যে টিকিটের যে অর্থমূল্য সেটি দিয়ে কিন্তু তারা কিনতে চেয়েছিল এবং তাদের সব রকমের প্রস্তুতি ছিল। পরবর্তীতে বাফুফের থেকে যোগাযোগ না হওয়ার কারণে কিন্তু তারা তাদের দিক থেকে যে চেষ্টা সেটিও করেনি এবং এর কারণে তারা এখন এই মুহূর্তে তাদের কাছে কোনো টিকিট নেই, যেটি তাদের জন্য অবশ্যই অনেক দুঃখজনক যে তারা সিঙ্গাপুরের ম্যাচের পক্ষে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল, তারা এরপরেও তারা যেতে পারছে না এবং এটির এখনও কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না এবং বাফুফে থেকেও গতকালেও অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পরেও কিন্তু একাধিকবার বাফুফে কর্মকর্তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাফুফে থেকে এখনও পর্যন্ত কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেনি এবং এখানে বাফুফেতে সামনে ভবনের সামনে যারা আছেন তাদের সমর্থন যুগিয়ে ইতোমধ্যেই কিন্তু দেশের 7টি বিভাগ সহ আরও 4টি জেলায় একযোগে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। তো এখানে যে সমর্থকরা রয়েছেন তাদের যে চাওয়া যে সেটি আগামীকাল সিঙ্গাপুরের ম্যাচের যে টিকিট সেটির যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীকাল যে ভুটানের বিপক্ষে ম্যাচ রয়েছে সেখানেও তারা কিন্তু যাবেন এবং এক প্রকার তারা বয়কট করবেন। তো বাফুফে ভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। বৈষম্য বাড়ার শঙ্কা সিপিডির, জনবান্ধব হয়নি দাবি এনসিপি। সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধনীতে একই অবস্থান বিএনপি জামায়াতের, ভিন্ন মত এনসিপির। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক। কোন উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে না দেওয়ার ঘোষণা, দাবি আদায় না হলে ঈদের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের। সরকারি চাকরি অধ্যাদেশ অপব্যবহারের শঙ্কা খোদ আইন উপদেষ্টার, আপত্তি নিরসনে কমিটি গঠন। এবং রাজধানীর হাটে পশু সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থীর ভাটা, দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।
এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।